হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স এগেন আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। সো আমরা আরেকটি নতুন ক্লাস করতে যাচ্ছি, দ্যাট ইজ যে ক্লাস নাম্বার সেকেন্ড হবে আমাদের সেম টপিকের উপর ক্লাস নাম্বার সেকেন্ড। তার আগে আমরা যে এই টপিকটির প্রথম পার্টটি করে নিয়েছিলাম, তোমরা হোপফুলি সবাই দেখেছিলা। যদি কেউ না দেখে থাকো অবশ্যই কোথায় থেকে দেখতে পারো। যদি এখন চাও যে না আমি প্রথম ক্লাসে দেখে আসি, তাহলে অবশ্যই উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখতে পারো। তো পরে দেখে নেবে, ঠিক আছে, প্রথম পার্টটি। তো এখন তো ক্লাসে আসছো, শুনে যাও পুরোটা ক্লাস, তারপরে প্রথম পার্টটি গিয়ে আবার একটু দেখে নেবে, রিভাইজ করে নেবে। তাছাড়া যদি আমি স্মল ইন্ট্রোডাকশন দেই কিছুটা, সেটার উপরে অলরেডি যেটা করিয়েছিলাম, তো সেটা করেছিলাম যে ত্রিপুরার মধ্যে তখন সময় যে ইকোনমিক এবং পলিটিক্যাল কন্ডিশন সেটা কী ছিল, কী রকম ছিল তখন, সেই মাণিক্য শাসনাধীন বা অথবা বীরচন্দ্র মাণিক্যের অ্যাসাসিনের আগে পর্যন্ত ত্রিপুরার উপজাতিদের আর্থসামাজিক অবস্থা সেগুলো কীরকম ছিল, তাদের কন্ডিশন কোথায় ছিল, তাদের সেই আচার ব্যবহার সবগুলা কোথায় ছিল, বা কীভাবে তারা কী সব ফলো করতো তারা। তো আমরা সেগুলা নিয়ে অলরেডি আমরা ডিসকাশন করেছিলাম, তাদের লাইফটা কীরকম চলছিল তখন সময় আমরা দেখেছিলাম যে 19টি ট্রাইব ছিল, 19টি ট্রাইব ছিল টোটাল ত্রিপুরার মধ্যে। তারাই যে সেসব সম্প্রদায়, সেই উপজাতি সম্প্রদায়গুলো কিন্তু বসবাস করতো ত্রিপুরার মধ্যে স্থায়ীভাবে। তাদের মধ্যে ছিল ত্রিপুরি, রিয়াং, জমাতিয়া, নোয়াটিয়া, হালাম, চাকমা, লুসাই, ম, কুকি, আরও অনেক কিছু ফ্রেন্ড। ঠিক আছে, সেরকম 19টি ট্রাইব ছিল। এবং যে ত্রিপুরা মাণিক্য রাজারা কিন্তু ত্রিপুরী উপজাতি সম্প্রদায়ভুক্ত ছিল। যে ত্রিপুরী উপজাতি, ত্রিপুরা মাণিক্য রাজারা, ত্রিপুরা যে মাণিক্য রাজা ছিলেন তারা কোথায়, যে ত্রিপুরী উপজাতি সম্প্রদায়ভুক্ত ছিল ফ্রেন্ড। ত্রিপুরী ত্রিপুরী উপজাতি যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ের ভুক্ত ছিল ত্রিপুরা মাণিক্য রাজারাও। সেইভাবে আমরা দেখেছিলাম যে ত্রিপুরা আর্থসামাজিক গোষ্ঠীর তে কীভাবে পিতৃতান্ত্রিক সমাজ সেভাবে কীভাবে ইম্পর্টেন্ট ছিল, তারা কীভাবে কী রোল প্লে করতো, এবং সমাজের মধ্যে গ্রাম সর্দারের ভূমিকা বা গ্রাম সর্দার তাদের রোল কী ছিল সেই সমাজের মধ্যে। আমরা দেখতাম যে তখনকার সমাজের মধ্যে একজন গ্রামের সর্দার থাকতো, এবং ওনার মত অনুসারে ওনাকে সবাই মানতে হতো সেই ক্ষেত্রে। এবং প্রতিটি সমাজের মধ্যে, প্রতিটি গোষ্ঠীর মধ্যে আমরা দেখতে পেতাম একজন সর্দার বা প্রধান থাকতো। ঠিক আছে ফ্রেন্ড, তারপরে আসে যে ত্রিপুরার সেই বিবাহ প্রথা, আমরা সেটা পড়েছিলাম। ত্রিপুরার মধ্যে বিবাহ প্রথা ছিল, সেই বিবাহ প্রথাগুলো অলরেডি আলোচনা করেছিলাম, যে হিকো নানানি এবং আরেকটি ছিল কি কাইজেকো নানানি। তো সেই দু প্রকার প্রথা আমরা দেখেছিলাম, যে বিবাহ প্রথা। তাছাড়া তখন সময় যে ত্রিপুরী উপজাতিদের মধ্যে একটা জামাই কাটা বলে একটু প্রথা থাকতো, সেটাও আমরা করেছিলাম। বাট এখন আজকে আমরা আমাদের সেই ত্রিপুরী উপজাতি, সরি, সেই তখন সময় যে কুসংস্কার, যে তখন সময় যে 19টি ট্রাইব অথবা তখন সময়কালে যে মানুষদের মধ্যে, উপজাতিদের মধ্যে কুসংস্কার ছিল, সেই কুসংস্কার নিয়ে। তো কুসংস্কারটি কী ছিল, যে তখন সময় কিন্তু তাদের মধ্যে সেই কুসংস্কারগুলো ভরপুর ছিল। ইভেন ফ্রেন্ড এখনও কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেকগুলো কুসংস্কার আমরা দেখতে পাই, অনেকগুলো কুসংস্কার আমাদের ডে টু ডে লাইফেও দেখতে পাই, মানুষের প্র্যাকটিস করে সেসব কুসংস্কারগুলা। সো যদি আমরা তখনের সময় কথা বলি, তখনকার সময় কী কী কুসংস্কার ছিল ফ্রেন্ড। তো তখন সময় যে সমাজে, বিশেষ করে যে ত্রিপুরী সমাজে, যে মধ্যযুগে একটা কুসংস্কার প্রবল ছিল বিশেষ করে। এবং তাদের সেই সমাজে এক প্রকার, ত্রিপুরী সমাজের কথা যদি বলি, ত্রিপুরী সমাজে এক প্রকার যে ডাইনিভীতি, একরকম একটা কুসংস্কার ছিল, বড় কুসংস্কার ছিল, যে ডাইনিভীতি। এখন বলতে পারতো স্যার ডাইনিভীতি কি, ডাইনিভীতি বলতে কি বোঝায়, ডাইনিভীতি বলতে কি বোঝানো হচ্ছে, যে ডাইনিভীতি বলতে কি বোঝানো হচ্ছে, তোমরা কেউ বলতে পারবে যে ডাইনিভীতি কি? অবশ্যই তার নামের সাথে কিছুটা সম্পর্কিত আছে, কিন্তু অ্যাকচুয়ালি ফ্রেন্ড তখন সময় যদি কারো অসুখ হতো, তখন সময় কারো অসুখ হতো, বিশেষ করে যদি ছোটো কোনো বাচ্চাদের অসুখ হতো, সেক্ষেত্রে কী হতো, সেই ক্ষেত্রে যদি তখন সময় ছোটো কোনো বাচ্চাদের অসুখ হতো বা তাদের মৃত্যুবরণ হতো কোনো কারণে তাদের মৃত্যুবরণ হতো বা মারা যেত, তখন সময় দায়ী করা হতো যে পাড়ার কোনো একজন দরিদ্র মহিলাকে তখন সময় ওনাকে দায়ী করা হতো তার জন্য। পাড়ার কোনো দরিদ্র মহিলা বা দরিদ্র মা যারা ছিলেন তাদেরকে দায়ী করা হতো সেই শিশুর মৃত্যুর কারণ হিসাবে, এবং সেই শিশুর মৃত্যুর কারণ হিসেবে ওনাকেই দায়ী করা হতো। এবং সেই প্রথাটিই ছিল যে ডাইনিভীতি প্রথা। এটা ছিল মানুষের মধ্যে একরকম কুসংস্কার, যে মানুষ মনে করতো যে সেই দরিদ্র মহিলার জন্য এবং ওনার জন্যই যে তাদের শিশু বা সন্তান তারা মারা গিয়েছিল। তো তখন সময় সেই মহিলার সাথে কি করা হতো, তখন সময় সেই মহিলাকে সেই ডাইনিভীতি আখ্যা দিয়ে কিন্তু অনেক সময় কী করা হতো, গ্রাম থেকে বের করে দিত। তারা গ্রাম থেকে, পাড়া থেকে বের করে দিত, পাশাপাশি অনেক সময় কিন্তু তাদের সেই মহিলাকে কিন্তু মারাও হতো, মানে ডাইনি সন্দেহ তাকে তারা খুনও করে নিত তারা।
ততটা খতরনাক ছিল তারা তখন সময় সমাজগুলা ততটাই খতরনাক ছিল। কিভাবে খতরনাক ছিল? কাউকে কিভাবে ডাইনিভিটি সন্দেহ করে পাড়া থেকে বিতাড় করা, পাড়া থেকে বের করে দেওয়া যায় অথবা খুন করা যায়, সেরকম সেরকম প্রকার কিন্তু কুসংস্কার তাদের মধ্যে, সেই সমাজের মধ্যে অনেকটাই প্রচলিত ছিল ফ্রেন্ড। তাছাড়া তখন সময় যদি আমরা ত্রিপুরী সেই সম্প্রদায়ের কথা বলি, ত্রিপুরী সম্প্রদায়ের কথা যদি আলোচনা করি, দেখতে পাবো যে তখন সময় যদি ত্রিপুরী সংস্কার যদি বলা যায়, ত্রিপুরী আমরা বলেছিলাম যে ত্রিপুরার যে রাজারা তারা ত্রিপুরী সম্প্রদায়ের ভুক্ত ছিল। তাহলে ত্রিপুরী সম্প্রদায়ের কথা বলুন, ত্রিপুরী সম্প্রদায় তাদের মধ্যে কি কুসংস্কার ছিল নাকি? আমরা বলেছিলাম যে ত্রিপুরাতে 19টি ট্রাইব ছিল, তার মধ্যে কি ত্রিপুরী সম্প্রদায় হতে পারেন কি? ইয়েস ফ্রেন্ড, ত্রিপুরী সম্প্রদায়ের মধ্যে কিন্তু ছিল। ত্রিপুরী সম্প্রদায় সেই লোকেরা তারা কি করতো, তারা সেই সাঁওতাল, মুন্ডা বা উড়িয়া এরকম বিভিন্ন সম্প্রদায়ের লোকেদের তারা কুলি বলতো। কি বলতো তারা? এরকম বিভিন্ন সম্প্রদায়ের লোকেদের তারা কুলি বলতো ফ্রেন্ড, এরকম বিভিন্ন সম্প্রদায়ের লোকেদের তারা কুলি বলতো। এবং তাদের হাতে কখনো তারা যে অন্ন ও জল সেগুলো কিন্তু কখনো গ্রহণ করতো না। যে অন্ন জল তারা সেই ত্রিপুরীরা কী করতো, যে কুলি যে আসে, কুলি বলতে বোঝাচ্ছে সাঁওতাল, মুন্ডা, উড়িয়া, তাদের হাতে কখনো অন্ন জল সেগুলো কোনো কিছু প্রাণ করতো না ফ্রেন্ড। তারা এইভাবে একটা গোষ্ঠীকে, একটা জাতিকে কিন্তু সম্পূর্ণভাবে আলাদা করে দিয়েছিল। এত প্রকার কুসংস্কার তখন সমাজের মধ্যে ছিল, এখন সমাজের মধ্যে ততটা নেই, বাট অনেকটা দেখবে যে অনেকটা জায়গাতে, বাট সেসব কুসংস্কার অনেকটা দেখা যায়, যেগুলো বেসিক্যালি অনেকটা যে আনডেভেলপ, ততটা ডেভেলপ হয়নি বা এডুকেশন সেই জায়গাতে গিয়ে বুঝতে পারেনি, তাদের কাছে অনেকটা সেভাবে দেখা যায়। কিন্তু এখনও সমাজে কিন্তু অনেকে প্র্যাকটিস করে আসছে, বাট ততটা এখন তো তখনকার সমাজের সঙ্গে যদি এখন সমাজে কম্পেয়ার করি, ততটা তো দেখা যাচ্ছে না, ততটা তো টিভি বা রেডিও বা নিউজ পেপার আসছে না, বাট ভিতর কিন্তু এখনও প্র্যাকটিস করে যাচ্ছে অনেকটা সমাজের মধ্যে। চলো তাহলে আমরা নেক্সট পয়েন্ট নিয়ে কথা বলি। তো হোপফুলি তোমরা বুঝে গেছো যে কুসংস্কার যদি কথা বলি তাহলে কুসংস্কারের মধ্যে কি লিখতে পারো তোমরা। ঠিক আছে ফ্রেন্ড, নেক্সট পয়েন্ট। সো তখন সময় যে মৃতদেহ, এখন যদি আমরা মৃতদেহ সংস্কার নিয়ে বলি, যে মৃতদেহ সৎকারের কথা নিয়ে বলি, যে মৃতদেহ সৎকারের প্রথাটা কীরকম ছিল। তো তখন সময় কিন্তু এখনের সময় আমরা দেখতে পাই যে মৃতদেহ সৎকার করা বেসিক্যালি অগ্নিসংযোগে সৎকার করা হয়েও থাকে। তার পাশাপাশি অনেক সময় অনেকে দেখি যে দাহ করা হয়ে থাকে, দাহ করে মাটির নিচে পুঁতেও রাখা হয়ে থাকে, অগ্নিসংযোগে মৃতদেহ সৎকারও করা হয়ে থাকে। এবং ফ্রেন্ড, যদি আমরা কুকিদের কথা বলি, এখন যদি আমরা তার মধ্যে কয়েকটি ট্রাইব নিয়ে কথা বলি, সেসব ট্রাইবগুলো তাদের মৃতদেহগুলো কীভাবে সৎকার করতো বা তাদের মৃতদেহ সৎকারের পদ্ধতিগুলো কী কী ছিল। যদি আমরা সেই কুকিদের কথা নিয়ে প্রথম আলোচনা করি, যে কুকিদের নিয়ে, যে কুকিরা কীভাবে করতো। সো ফ্রেন্ড, কুকিদের মধ্যে কেউ যদি মারা যেত, তাদের কিন্তু সমাধিস্থ করা হতো, যে সমাধি দেওয়া হতো তাদেরকে, সেক্ষেত্রে তাদেরকে পোড়ানো হতো না। ঠিক আছে, বাট আমরা দেখেছি যে অধিকাংশ কিন্তু যে উপজাতিরাই কিন্তু অগ্নিসংযোগে মৃতদেহ সৎকার করতো। বাট ত্রিপুরার কুকিদের কথা যদি বলি, তাহলে তারা কী হতো, সমাধিস্থ করা হতো, তারা সেক্ষেত্রে পোড়াতো না ফ্রেন্ড। সো পূর্বে কোনো কুকি সর্দার কিন্তু মৃত্যু যদি হতো, তাহলে কি করতো, যদি পূর্বে কোনো কুকি সর্দারের মৃত্যু হতো, কোনো সর্দারের যদি মৃত্যুবরণ করতো কোনো কুকি সর্দার, আমরা পড়েছিলাম যে আগের আমরা যে প্রথম পার্টটি পড়েছিলাম সেটার মধ্যে পড়েছিলাম, প্রথম পার্টির মধ্যে কী পড়েছিলাম, প্রথম পার্টির মধ্যে পড়েছিলাম যে বিভিন্ন উপজাতিদের তাদের মধ্যে থেকে একজন গ্রামের সর্দার বা প্রধান থাকতো। কী থাকতো, তাদের মধ্যে গ্রামের সর্দার অথবা প্রধান থাকতো। ঠিক আছে ফ্রেন্ড, তো সেইভাবে কুকিদের মধ্যে রয়েছে। তো কুকিদের যদি কোনো সর্দার মারা যেত, কুকিদের এখানে কোনো মানসিকতা বলা হয়নি, যে জেনারেল সেন্সে কোনো মানসিকতা বলা হচ্ছে না, সেখানে সর্দারের কথা বলা হচ্ছে। তো যদি কোনো সর্দার মারা যেত, তাহলে কী হতো, পার্শ্ববর্তী অঞ্চলে তাদের সেই অঞ্চলের থেকে তো নেওয়া হতো না, পার্শ্ববর্তী অঞ্চল থেকে কিন্তু অনেক নিরীহ লোকের যে মাথা কাটা নিত, যে তারা মাথা কেটে আনতো, তাদের নিজেদের থেকে তো আনতো না, পার্শ্ববর্তী যেসব অঞ্চলগুলো আছে সেখানে যেত তারা, এবং সেখানে গিয়ে তাদের কী করতো, যে অনেকগুলো মাথা কেটে আনতো তাদের সেই নিরীহ মানুষদের যাদের কোনো অপরাধী নেই, তার কোনো দোষ নেই, তাদের সেই বিনা অপরাধে বিনা দোষে, একমাত্র দোষ যে তারা নিরীহ, তাদের নাই থাকার জন্য ভালো জায়গা, না খাওয়া আছে, সেসব অসহায় মানুষদের তারা কী করতো, যে মাথা কেটে আনতো। এবং তার পাশাপাশি যদি কুকি সর্দার মারা যেত, তাহলে তখনকার সময় অনেক পশু বা পাখি, অনেক পশু পাখি সেগুলোকে কী হতো, যে অনেক পশু পাখিরও তারা কী হতো, মাথা
উৎসর্গ করা হতো সেই কুকি সর্দারের সমাধিতে ফ্রেন্ড। সো কুকি সর্দারদের মৃতদেহ প্রায় 90 দিন কিন্তু যে মারা যাওয়ার পর প্রায় 90 দিন কী হতো বাক্সে বন্দি করে রাখতো, মারা যাওয়ার 90 দিন পর্যন্ত তারা বাক্সে বন্দি করে রাখতো এবং এভাবে তারা কুকি সর্দারের মৃতদেহ বা কুকিদের মধ্যে সেই মৃতদেহ সৎকারের প্রথা ছিল ফ্রেন্ড। তো এখন যদি আমরা বলি মগদের কথা, যদি মগদের কথা বলি মগরা কীভাবে করতো ফ্রেন্ড, যদি মগরা বা চাকমাত বা ত্রিপুরী, সো মগরা ফ্রেন্ড যদি মগদের কথা বলি তাহলে মগদের মৃতদেহ সৎকারের পূর্বে কিন্তু যে মগ যে পুরোহিত ছিল তাদের মধ্যে আমরা জানি যে আমরা আমাদের হিন্দু সমাজে দেখতে পারি যে পুরোহিত থাকে, ব্রাহ্মণ থাকে। আমরা কোনো কিছু বিশেষ অনুষ্ঠানে বা কোনো কিছু এমন কিছু অনুষ্ঠান যখন অর্গানাইজ করি তখন অবভিয়াসলি যে ব্রাহ্মণ দ্বারা আমরা সেসব কিছু করিয়ে থাকি। তো সেইভাবে কিন্তু মগদেরও সেইভাবে কী ছিল, মগদেরও সেইভাবে কিন্তু যে একজন ও যখন মগদের মধ্যে কেউ মারা যেত তখন তাদের সে পুরোহিত ছিল, সো সেই পুরোহিতকে এনে পুরোহিতদের দ্বারা উপাসনা করা হতো। এবং যদি চাকমাদের মৃতদেহের কথা বলি তো মগরা তো এইভাবে করতো, এবং যদি চাকমাদের মৃতদেহের কথা বলি তো চাকমারা কীভাবে করতো। সো আমরা যদি সবগুলো ট্রাইব নিয়ে আলোচনা করি তাহলে তো ক্লাসটা অনেকটা লং হয়ে যাবে, তো চাইবো যে ইম্পর্টেন্ট কয়েকটা ট্রাইব দেখেই আলোচনা করতে। চাকমাদের মৃতদেহ ফ্রেন্ড যে আত্মীয়দের জন্য, যারা আত্মীয়রা রয়েছে তাদের জন্য কিন্তু একটা কাঠের বাক্সে প্রায় 5 থেকে 7 দিন ধরে 5 থেকে 7 দিন তারা সেই মৃতদেহকে রেখে দিত, তারপর সেটার জন্য সৎকার করা হতো। অ্যাকচুয়ালি সেই মানুষের সাথে অনেকে তো ক্লোজলি কানেক্টেড থাকতে পারে, তো সেই ক্ষেত্রে বিভিন্ন কারণেও সেই চাকমারা কীটা করতো তাদের সেই মৃতদেহকে সে আত্মীয় স্বজনদের জন্য রেখে দিত, যাতে তারা আরও কিছুটা সময় সেই মৃতদেহের সাথে মৃতদেহকে দেখতে পারে, কাছে থাকতে পারে, কাটাতে পারে সময়টা। হতে পারে মৃতদেহ কোনো রেসপন্স করবে না, তত তারা সেক্ষেত্রে আনন্দ পেত। তো এখন আসো ত্রিপুরী সম্প্রদায়, ত্রিপুরীরা কীভাবে তার মৃতদেহ সৎকার করতো ফ্রেন্ড। ত্রিপুরা কীভাবে তাদের মৃতদেহ অগ্নিসংযোগে, অ্যাকচুয়ালি ত্রিপুরার মৃতদেহ তারা অগ্নিসংযোগে সৎকার করত এবং তারপর কী করা হতো, অগ্নিসংযোগে সৎকার করার পর তারপর তারা শ্মশান ক্ষেত্র পরিষ্কার করে একটা শ্মশান ক্ষেত্রের জায়গা ডিসাইড করা হতো কোথায় রাখা হবে, এবং সেখানে পরিষ্কার করে একটি তুলসী গাছ, প্রদীপ, কিছু অন্ন বা রান্না করা মাংস রেখে দিত। সেটা তাদের মধ্যে প্রচলিত ছিল ত্রিপুরীদের মধ্যে, যেটা আমাদের সমাজেও এখনও দেখা যায় যে যখন কেউ মারা যাবে তাকে অগ্নিসংযোগ করা হয়, তার পরবর্তীকালে তার উপর একটা তুলসী গাছ রাখা হবে, সেই শ্মশানের উপর তুলসী গাছ রাখা হবে, এবং তুলসী গাছ রাখার পরে এবং তার পাশে একটা প্রদীপ রাখা হবে, তারপর কিছু অন্ন রাখা হবে যাতে সে খেতে পারে, তার জন্য রান্না করা কিছু মাংস রেখে দিত। সেইভাবে কিন্তু জমাতিয়া, রিয়াং, নোয়াটিয়া প্রভৃতি উপজাতিদের মধ্যে কিছুটা সেরকমের প্র্যাকটিস দেখা যায় ফ্রেন্ড। তো এখন চলো আমরা অন্যান্য সেসব রীতিনীতিগুলো যদি কথা বলি, আরও কিছু যদি রীতিনীতির কথা বলি তাহলে ত্রিপুরার মধ্যে কী ছিল। তো ত্রিপুরার মধ্যে তখন সময় যে ফ্রেন্ড কৃতদাস প্রথাও কিন্তু ছিল। ইয়েস ফ্রেন্ড, কৃতদাস প্রথা বলতে তোমরা আশা করি বুঝো যে কৃতদাস প্রথা মানে কি। তখন সময় ত্রিপুরা উপজাতির মধ্যে কৃতদাস প্রথাও প্রচলিত ছিল। এখন কৃতদাস প্রথা কি, কৃতদাস প্রথা মিনস কাউকে যে তোমার আন্ডারে রাখা, যে তোমার হয়ে সে কাজ করবে, এরকম কাউকে কৃতদাস তুমি রাখতে পারো, কৃতদাস কিনতে পারো তুমি। ইয়েস ফ্রেন্ড, বাট এখনও সমাজে তো সেটা প্রচলিত নয়। এখনও সমাজে কখনো যে গভর্নমেন্ট কখনো এগ্রি করে না যে কৃতদাস রাখতে পারে কেউ, ঠিক আছে, কারণ সেটা বেআইনি সম্পূর্ণ। কাউকে তুমি তোমার মতো হয়ে কাজ করাবে, তুমি যেভাবে চাইবে সেভাবে রাখতে পারো, সেটা হতে পারে না, ঠিক আছে। তো কৃতদাস তখনকার সমাজে, উপজাত সমাজে বহুকাল পর্যন্ত কৃতদাস প্রথা প্রচলিত ছিল। তখন সমাজ যে ধনী ধনী ব্যক্তিরা ছিল তারা কৃতদাস ক্রয় করতে, বিক্রি করতে পারতো। ইউএস ফ্রেন্ড, তারা ক্রয়ও করতো আবার বিক্রিও করতো, তাদের যখন ইচ্ছা তারা কিনে নিত বাজার থেকে, যখন ইচ্ছা আবার তাদেরকে অন্যদের কাছে বেচে দিত। তো তাদের কোনো ইচ্ছা আগ্রহ ছিল না, সেই কিসব কৃতদাসদের কোনো রাইটই ছিল না, কোনো কিছু বলারও ছিল না, কোনো কিছু কোয়ারও ছিল না। তাদের লাইফ সম্পূর্ণ ডিপেন্ড করে আদার পার্সনের উপর। তো পরবর্তীকালে কিন্তু সেই কৃতদাস প্রথা ত্রিপুরা রাজ্যের মধ্যে সে প্রথা নিষিদ্ধ করা দিয়েছিল। প্রথম দিকে তো শুরু হয়েছিল, বাট পরবর্তীকালে 1878 খ্রিস্টাব্দে সেই কৃতদাস প্রথা কিন্তু সম্পূর্ণরূপে বিলুপ্ত করা হয়েছিল ত্রিপুরা থেকে। তাছাড়া আমরা সেটাও দেখতে পাই যে রাজমালার মধ্যে যদি আমরা ত্রিপুরার হিস্ট্রি জানতে হয় তাহলে আমরা কোথায় থেকে জানতে পারি, সেগুলো আমরা ত্রিপুরার সেই রাজমালা থেকে ত্রিপুরার হিস্ট্রি আমরা জানতে পারি। তো ত্রিপুরার সেই রাজমালা যদি থেকে আমরা সেটাও জানতে পেরেছি যে তখন সময় যে যদি কোনো রাজা মারা যেত তাহলে কী হতো, যে রানীদের কিন্তু সহমরণ সেটা ছিল, সেক্ষেত্রে রানীকেও মারা হতো বা মরণ হতো, ঠিক আছে, রানীকেও তাতে মরতে হতো ফ্যান, যদি না মরতো তবেও মারতে হতো উনাকে, ঠিক আছে। তো সহমরণ ব্যবস্থা তখন সময় প্রচলিত ছিল তখনকার সময়ে।
তাছাড়া আমরা দেখেছিলাম যে সতীদাহ প্রথা অবলম্বন বিলুপ্তির ক্ষেত্রে কিন্তু রাজা রামমোহন রায়ের কিন্তু অনেক বড় কন্ট্রিবিউশন ছিল সতীদাহ প্রথা নিষিদ্ধ করার ক্ষেত্রে। দেখতাম যে তখন সময় যদি কোনো পুরুষ মারা যেত, কোনো স্বামী মারা যেত, সেক্ষেত্রে তার স্ত্রীকেও মারা হতো। এখন স্ত্রীর বয়স 20 হোক আর 40ই হোক, তাকেও মরতে হতো। আমরা দেখেছিলাম তখন সময় কিন্তু একজন পুরুষ কিন্তু অনেকজন বিবাহ করতো। সেসব বিবাহ করার পর একজন পুরুষ, দেখো ফ্রেন্ড, তখন সময় যখন একজন পুরুষ অনেকজন বিবাহ করে, এমনও দেখা গিয়েছিল যে একজন 60-80 বছরের পুরুষও তারা বিবাহ করছে 18 বছর মেয়েকে। ঠিক আছে, তো অবশ্যই সেই 60-80 বছরের পুরুষ তো আর বেশি দিন বাঁচবে না, হার্ডলি 2-3 বছর বাঁচবে। তো বাঁচার পরে তো সে মরে যেত। তাহলে কি হতো, সেই 18 বছরের মেয়েটিকেও কিন্তু যে সেই অগ্নিসংযোগ করে মারা হতো। তো সেটা ছিল সেই সতীদাহ প্রথা। সেটা কিন্তু বন্ধ করার ক্ষেত্রে যে রাজা রামমোহন রায় অনেক বড় কন্ট্রিবিউশন, অনেক বড় সংগ্রাম চালিয়েছিলেন, তারপরে পরবর্তীকালে সেই সতীদাহ প্রথা সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তো ফ্রেন্ড, বাট আমাদের এখানে কথা আছে যে ত্রিপুরার কথা। তো ত্রিপুরার কথা কিন্তু যে সতীদাহ সেই ত্রিপুরার মধ্যে সেই 1889 সালে সেই সতীদাহ প্রথা যে বন্ধ করা হয়। 1889 খ্রিস্টে ত্রিপুরা রাজ্যে কিন্তু সতীদাহ প্রথা নিষিদ্ধ করা সম্পূর্ণরূপে, যে সেইভাবে আর কখনো এরকম প্র্যাকটিস করা হবে না। সো তোমরা বুঝতে পারছো আশা করি। সো নেক্সট ওয়ানের কথা যদি বলে যে সামাজিক রীতিনীতিগুলো ছিল, তখনকার সমাজে রীতিনীতিগুলো ছিল, তারা সেই সব রীতিনীতিগুলো কারা ফর্ম করতো এবং কারা সেগুলোতে কন্ট্রোল রাখতো ফ্রেন্ড। তো সেই সামাজিক রীতিনীতির কথা যদি বলে ফ্রেন্ড, উল্লেখ করা হয় যে সামাজিক রীতিনীতিগুলোর উপর কিন্তু সে মানিক্য রাজারা তাদের নিয়ন্ত্রণে ছিল। তারা কিন্তু সেই সামাজিক, সাংসারিক, পারিবারিক সে আচার অনুষ্ঠানের উপর সম্পূর্ণভাবে তাদের কন্ট্রোলে ছিল এবং তাদের আদেশেই সব কিছু সম্পন্ন হতো ফ্রেন্ড। সো নেক্সট ওয়ান। সো এখন আসো যে অর্থনৈতিক অবস্থা। তখন সময়তে ত্রিপুরার অর্থনৈতিক অবস্থা পরিকাঠামো কী ছিল। তখন সময় যদি ত্রিপুরা অর্থনৈতিক অবস্থার আমরা পরিকাঠামো নিয়ে আলোচনা করি, তাহলে কি দেখতে পাই? অর্থনৈতিক অবস্থার পরিকাঠামো, অর্থনৈতিক অবস্থা বা তখন সময় কৃষিপালন, পশুপালন, সেগুলো নিয়ে। সো মানিক্য যুগে ফ্রেন্ড, উপজাতিদের প্রধান জীবিকা ছিল, আমরা বলতে পারি কি হতে পারে, শিল্প হতে পারে, নো। সেক্ষেত্রে প্রধান জীবিকা হবে যে কৃষি ছিল। তাদের প্রধান জীবিকা ছিল যে কৃষিকাজ। তারা সম্পূর্ণভাবে কৃষির উপর ডিপেন্ডেন্ট ছিল ফ্রেন্ড। যে মানিক্য যুগে ত্রিপুরা উপজাতির প্রধান জীবিকা ছিল কৃষি। তবে তারা কিন্তু যে মাঝে মধ্যে কি করতো, মাঝে মধ্যে কিন্তু শিকার, তাছাড়া পশুপালন সেগুলো কিন্তু তারা করে থাকতো। শিকার, পশুপালন, তারা সেগুলো কিন্তু তাদের মধ্যে প্রচলিত ছিল কৃষিকাজের পাশাপাশি। ঠিক আছে ফ্রেন্ড? তো তারা সেইভাবে তাদের জীবিকাকে নির্বাহ করতো বা জীবিকাকে কাটাতো সেইভাবে। বাট সমতল ত্রিপুরা এবং যদি আমরা সেই পাহাড়ি ত্রিপুরার কথা বলি, পাহাড়ি অঞ্চলের কথা বলি, সমতল অঞ্চলে কিন্তু যে উন্নত চাষে কিন্তু প্রচলন থাকলেও কিন্তু পাহাড়ি অঞ্চলে কিন্তু তেমনটা ছিল না। পাহাড়ি অঞ্চল একমাত্র যে জুম নামে এক প্রকার চাষ করা হতো, আশা করি তোমরা সবাই শুনেছো, ত্রিপুরার মধ্যে থাকবে আশা করি। জুম চাষ তো সবাই শুনেছো, ত্রিপুরার মধ্যে খুবই ফেমাস। এবং আমরা অনেকে জানি যে জুম চাষের ফসলগুলাও বা সবজিগুলোও খেতে খুব টেস্টি হয়। তো অনেকেই কিনে থাকো আশা করি বাজার থেকে। তো জুম চাষে কিন্তু তাদের মধ্যে বিশেষ প্রচলিত ছিল। বাট আমরা সমতল অঞ্চলের কথা যদি বলি, সেখানে তো উন্নত কৃষি ব্যবস্থা দেখতে পাবে, বা জুম চাষের মধ্যে কিন্তু সেরকমটা দেখতে পাওয়া যায় না। তাহারা কি করতো, যে পাহাড়ের বিস্তীর্ণ এলাকায় যারা ত্রিপুরী উপজাতিরা বা সেসব উপজাতিরা ছিল, তারা পাহাড়ের বিস্তীর্ণ এলাকায় কি করতো, তাই পাহাড়ের বিস্তীর্ণ এলাকায় ধান, পাট, কার্পাস, তিল, ভুট্টা, মরিচ যেসব ছিল দরকারি প্রয়োজনীয় জিনিস, তারা সেসব কিছু সেখানে চাষ করতো। এবং সেটা বলা হয় যে এক স্থানে কিন্তু জুম চাষ 2 থেকে 3 বছরের বেশি জুম চাষ করা হতো না। যে 2 থেকে 3 বছরের বেশি জুম চাষ কখনো করা হতো না, কারণ যদি 2 থেকে 3 বছরের বেশি জুম চাষ করা হয়, তাহলে সেই জমির মধ্যে কিন্তু আর ফসল ততটা হবে না ফেন। তো তার জন্য দেখা গিয়েছে যে পরবর্তীকালে এখনও সময় দেখা যায় যে ত্রিপুরা গভর্নমেন্ট অনেকটাই বলে যে পাহাড় অঞ্চলকে এইভাবে গাছ কাটা বন্ধ করতে হবে, না হলে একটা দিন তো গাছ শূন্য হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু জুম চাষের একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। তারা কিন্তু সেইভাবে একটা জমি থেকে আরেকটা জেলায় যখন তারা যায়, তখন কিন্তু প্রচুর পরিমাণে গাছপালা সেগুলো কেটে দেয়। ঠিক আছে, কাটার ফলে কি হবে, তো সেগুলো যে পরিবেশের মধ্যে সেই ব্যালেন্স আর থাকবে না, সেক্ষেত্রে ঠিক আছে না। তো সেক্ষেত্রে জমি চাষের একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল। বাট তখন সময় তারা কি করতো, যে প্রত্যেক 2 থেকে 3 বছর পর নতুন জমি তারা খুঁজতো, নতুনভাবে ল্যান্ড প্রিপেয়ার করতো, তারপর আবার জুম চাষ করতো। এবং সেই সব জুম কিন্তু যে জুম থেকে যে ফসল হতো, তারা সেগুলো বিক্রি করতো এবং বিক্রি করার
জমি থেকে যে ফসল হতো সেগুলো কিন্তু তারা বিক্রি করতো। তার পাশাপাশি অরণ্য যেত, যেগুলো কাঠ বেত ছিল, ছঞ্চ ছিল, রপ্তানি জ্বালানি বিক্রি করতো তারা। এই সেসব বিক্রি করে কী করতো, অর্থ সংগ্রহ করতো। তারা সেইভাবে তাদের জীবনযাপন ছিল, তারা সেইভাবে তাদের জীবনযাপনে কাটাতো তাদের জীবনযাপন। এখন যদি আজ আসি তাদের বাসস্থানের কথা, আমরা দেখেছি যে যারা জুম চাষ করতো সেই যারা উপজাতিরা জুম চাষ করতো তারা কিন্তু বেসিক্যালি দেখা যেত যে যে বাঁশের তৈরি উঁচু টঙ্গরের মধ্যে কিন্তু তারা জীবনযাপন করতো। যে টঙ্গরের মধ্যে দেখতে পাবে যে এখনও দেখা যায়, যদি তুমি আঠরমোলা এলাকায় বা লংতরা পাহাড় এলাকায় বা বিভিন্ন পাহাড় এলাকায় যাও তখনও দেখতে পাবে যে অনেকে জুম চাষ করে। আমরা যখন ট্রেনতে যাই দেখতে পাই যে জুম চাষ করে তারাও এখন টঙ্গর বানিয়ে রাখে ফ্যান। তো সেটা তখন তারা তো তখনকার সময় আরও অনেকটা প্রচলিত ছিল। তারা তখন সময় যারা জুম চাষ করতো তারা বেসিক্যালি পাহাড়েই থাকতো, সে টঙ্গরেই থাকতো এবং সব সময় সেখানে বসবাস করতো। বাট যারা সেসব উপজাতির মধ্যে ধনী সম্প্রদায় ছিল তারা কিন্তু তাদের মধ্যে যে পাকা ইটের বাড়িও তারা কী হতো, পাকা ইটের বাড়িও তারা কিন্তু বানাতো। যে পাকা ইটের বাড়িও তারা কী করতো, তারা ফর্ম করতো। ইয়েস, পাকা ইটের বাড়িও তখন সময় তাদের মধ্যে বানাতে দেখা যেত, যারা একটু ইকোনমিক্যালি রিচ ছিল ফ্রেন্ড। সো অবশ্যই তোমরা বুঝতে পারছো হোপফুলি। তো আমাদের ক্লাস বেশি লং করবো না, অবশ্যই চাইবে যে ক্লাসটি লাস্ট অবধি দেখতে। তখন সময় যদি বিনিময়ের কথা বলি ফ্রেন্ড, ত্রিপুরা উপজাতির মধ্যে কিন্তু তখন সময় বিনিময়ের কথা যদি বলি, বিনিময় প্রথা অ্যাকচুয়ালি তখন সময় যে বিনিময় প্রথা ছিল, তখন সময় আমরা দেখতে পারি যে বিনিময় প্রথা ছিল। কারণ তখন সময় যে ত্রিপুরা সেই কৃষি নির্ভর যে মাণিক্য রাজাধীন গ্রামাঞ্চলগুলো ছিল সেগুলো কিন্তু স্বয়ংসম্পূর্ণ ছিল। তারা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ ছিল, তাদের কাছে সব কিছু ছিল, ঠিক আছে। তো তাদের বিশেষ কোনো চাহিদা ছিল না। এখন যেভাবে আমাদের বিশেষ অনেকগুলো চাহিদা আছে, আমাদের শুধু খাদ্য পেলে চলবে না, বাসস্থান পেলে চলবে না, তার পাশাপাশি আমাদের আজকে লাগবে ভালো এডুকেশন লাগবে, রাস্তাঘাট ভালো হতে হবে, আমাদের লাইফস্টাইলটা অন্যরকম চলতে হবে, মডার্ন লাইফস্টাইল ফলো করতে হয়, অনেক কিছু থাকে, সেগুলো প্র্যাকটিস করতে হয় আমাদেরকে। বাট তখন সময় তাদের মধ্যে তো সেরকম ছিল না, তাদের কাছে মডার্ন এডুকেশনের দরকার ছিল না, আর উন্নত লাইফস্টাইলের দরকার ছিল না। তাদের মেইন একটি কী ছিল, যে কাজ করা বাস, এবং বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে পার্টিসিপেট করা, বাস জুম চাষ করা, বিশেষ করে তাদের চাহিদা ছিল না। তো তারা কী করতো, তাদের মধ্যে বিনিময় প্রথা প্রচলিত ছিল। তো তাদের যেসব উৎপাদন হতো তারা কী করতো, অন্যদের সাথে সেগুলো শেয়ার করতো, এবং অন্যদের কাছে যেসব উৎপাদন হতো তারা সেগুলো নিজেদের কাছে নিয়ে আসতো। এইভাবে তাদের সেই প্রথা প্রচলিত ছিল। পরবর্তীকালে কিন্তু তারা যে মুদ্রার ব্যবহার তারাও শিখে গিয়েছিল, যে মুদ্রাকেন্দ্রিক সেই নতুন অর্থনীতির সাথে পরিচিত হতে থাকে। কীভাবে হতে থাকে, তখন সময় যে বিভিন্নভাবে যে মাণিক্য শাসনের শেষের দিকে, কিন্তু যদি বলি শেষের দিকে, যে সমতল অঞ্চলের সঙ্গে যোগাযোগের ফলে কিন্তু ত্রিপুরা উপজাতির মধ্যে যে খাদ্য ছাড়াও যে আনুষঙ্গিক বিভিন্ন প্রকার চাহিদা বৃদ্ধি পায়। ইয়েস, তো সেটা তখন সময় তখন সেই মাণিক্য শাসন শেষের দিকের কথা যদি বলি, শেষের দিকে সেটা দেখা গিয়েছিল যে তাদের মধ্যে সেই খাদ্য ছাড়াও যে তাদের অন্যান্য কিছুর প্রয়োজন ছিল। তো এখন দেখবে যে ফ্রেন্ড, ত্রিপুরা উপজাতিদের মধ্যে বা সেই উপজাতি সম্প্রদায়ের লোকদের মধ্যে কিন্তু তারা শুধু সেই জুম চাষের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেনি। এখন তাদের মধ্যে সেসব কিছু পৌঁছে গেছে, যেগুলো তারা তাদের বাচ্চাদের এখন মডার্ন এডুকেশন দিচ্ছে, সব কিছু তাদের লাইফস্টাইলকে চেঞ্জ করাচ্ছে, বিভিন্নভাবে তাদের ইকোনমিক কন্ডিশনস বা তাদের সেই লাইফস্টাইলকে অনেকটা চেঞ্জ করতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি, সেক্ষেত্রে তারা অবভিয়াসলি সেক্ষেত্রে মুদ্রাকেন্দ্রিক নতুন অর্থনীতি সেটা গ্রহণ করতে হবে। যদি সেগুলো না করে তাহলে সেভাবে তো করা যাবে না, শুধু বিনিময় প্রথা তো সব মানে কাজ করবে না। এখন আমার দরকার নেই, ফর এক্সাম্পল তুমি যে ফসল উৎপাদন করলে সাপোজ বিভিন্ন রকম বলো দানই বলো বা কিছুই বলো, বাট আমার সেভাবে দানের প্রয়োজন নেই ততটা, কারণ আমার রাখার জায়গা নেই বা আমার দরকার নেই সেটা দানের, ঠিক আছে। তাহলে তো আমি তোমার থেকে কিনবো না, এবং আমার কাছে যেটা আছে তোমার সেটা প্রয়োজন, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি বিনিময় হবে না দুজনের মধ্যে, সেক্ষেত্রে আমি তো তোমার কাছে কিছু দেবো না, সেক্ষেত্রে সে পাবে না। তো সেই ক্ষেত্রে যদি মুদ্রাকেন্দ্রিক ব্যবস্থাটা যদি নেওয়া হয়, তাহলে কি করবে, তাহলে তো আমার কাছ থেকে সে মুদ্রা দিয়ে যেসব কিছু এনে কিছু কিনতে পারবে, ঠিক আছে না। তো সেক্ষেত্রে সেই মুদ্রাকেন্দ্রিক ব্যবস্থাটা ছিল খুব ইজি টু ইউজ অ্যাকচুয়ালি তখনকার সময় অর্থনীতিতে। তো পরবর্তীকালে সেই মাণিক্য শাসনের শেষের দিকে কিন্তু তারা সেই মুদ্রা ব্যবস্থার যে নীতিকে সেটা গ্রহণ করেছিল। যদি শিল্পর কথা বলি, তখন সময় যদি শিল্পর কথা বলি, তো শিল্প ব্যবস্থা কী এরকম ছিল। সবাই কিন্তু লাস্ট অবধি থাকবে, যারা থাকবে না কিন্তু তাদের উল্লঙ্ঘন একজনও কাউন্ট করা হবে না, ঠিক আছে ফ্রেন্ড। সবাই লাস্ট অবধি থাকবে
এবং ক্লাসটি ভালো করে দেখবে। শিল্প। সো মানিক্য যুগে ত্রিপুরা কিন্তু এরকমভাবে কিন্তু শিল্পের তখন ততটা প্রচলন ছিল না। তো সেই ত্রিপুরা উপজাতিরা যে বয়ন এবং হস্তশিল্পে কিন্তু দক্ষ ছিল, তাছাড়া তারা যে বয়ন এবং হস্তচালিত শিল্পে তারা খুবই দক্ষ ছিল। তখন সময় তো আর সেইভাবে এখনকার সময়ের মতো সে শিল্প ততটা ডেভেলপ হয়নি ফ্রেন্ড, ঠিক আছে না? সো সো কুকি এবং ত্রিপুরী, যে কুকি এবং ত্রিপুরী ভাষা কিন্তু প্রত্যেকের বাড়িতে তখন সময় যে তাঁতের খুব ব্যবহার প্রচলিত ছিল, যে তাঁতের খুব ব্যবহার যে প্রচলিত ছিল তাদের মধ্যে, তারা তাঁত দিয়ে বিভিন্ন প্রকার পোশাকগুলো বানাতো, সেভাবে তারা সেগুলো ব্যবহার করতো এবং তারা সেক্ষেত্রে কিন্তু অনেকটা এক্সপার্ট ছিল ফ্রেন্ড। সেক্ষেত্রে তারা অনেকটা এক্সপার্ট ছিল সেই শিল্পের মধ্যে। এবং এখন সময় আমরা দেখি যে এখন সময় আমরা বিভিন্ন যখন প্রোগ্রাম করে গভর্নমেন্ট, তখন সেই প্রোগ্রামের মধ্যে তারা অনেকটা পার্টিসিপেট করে, তাদের সেসবগুলো শো করে, ঠিক আছে না, তারা কীভাবে সেসবগুলো বানায়। তো সেগুলো ত্রিপুরা কুটির শিল্পকে কিন্তু অনেকটা স্ট্রং করেছিল তখন সময়। তারা বিভিন্নভাবে বিভিন্ন কিছু বানিয়ে তারা নিজেদেরকে সেলফ ডিপেন্ডেন্ট করেছিল। তো সেক্ষেত্রে তাদের কিন্তু সেই শিল্পর ক্ষেত্রে কন্ট্রিবিউশন ছিল উপজাতিদের। যদি যাতায়াত ব্যবস্থার কথা বলি, এখন যদি আমরা সেই যাতায়াত ব্যবস্থার কথা বলি, তখন সময় যাতায়াত ব্যবস্থা কীরকম ছিল? যাতায়াত ব্যবস্থা কীরকম ছিল? যদি যাতায়াত ব্যবস্থার কথা আসে ফ্রেন্ড, তখন সময় কিন্তু যাতায়াত ব্যবস্থা ততটা উন্নত ছিল না, কারণ তখন সময় রাস্তাঘাট ততটা উন্নত ছিল না। বেসিক্যালি তখন সময় তারা কী করতো, যাতায়াতের মাধ্যম হিসাবে নৌকা, যে যাতায়াতের মাধ্যম হিসেবে তারা নৌকা, তারপরে কী করতো যে গরু গাড়ি তারা সেগুলো ব্যবহার করতো। তাছাড়া বিভিন্নভাবে গরু গাড়ি বা হাতি ইত্যাদি বাড়িবাহী পশু তারা ব্যবহার করতো যাতায়াতের মাধ্যম হিসাবে, ঠিক আছে ফ্রেন্ড? তো এইভাবে এরকম ছিল যে ত্রিপুরাসী অর্থনৈতিক অবস্থাগুলা। সো ত্রিপুরাসী অর্থনৈতিক অবস্থার কথা আমরা সেভাবে বলতে পারি, বাট যদি বলতে হয় যে ব্যবসা বাণিজ্যের কথা, ব্যবসা বাণিজ্য কিন্তু ততটা তখন উন্নত ছিল না। বাট তারা কিন্তু যে ত্রিপুরা থেকে বেসিক্যালি আমরা দেখতে পেয়েছিলাম যে ত্রিপুরা উপজাতিরা কিন্তু কী করতো, ত্রিপুরা উপজাতিরা কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদের পার্টিসিপেশন কিন্তু খুবই নগণ্য ছিল। পরবর্তীকালে তারা সে বিনিময়ের প্রথা সেগুলো তাদের মধ্যে প্রচলন ছিল, এবং সেই বিনিময় প্রথার মাধ্যমে যে উপজাতিরা বাজার থেকে কী করতো, তামাক, লবণ, শুকনো মাছ সেগুলো সংগ্রহ করতো। সো তাছাড়া মানিক্য যুগে ত্রিপুরা থেকে কিন্তু কার্পাস, পাট, বাঁশ, বেত, তিল ইত্যাদি কিন্তু রপ্তানিও করা হতো ফ্রেন্ড। এগুলো রপ্তানি করা হতো পরবর্তীকালে বিভিন্ন জায়গার মধ্যে দেখতে পেয়েছিলাম আমরা। তারা কী করতো, যে পাহাড় এলাকা থেকেই সেসব কিছু সংগ্রহ করে পরবর্তীকালে কী করতো, সেগুলো নদীপথে সে উদয়পুরে নিয়ে যাওয়া হতো। উদয়পুরে নিয়ে সেখানে তারা বিক্রি করতো, এবং বিনিময়ের মাধ্যম হিসাবে পরবর্তীকালে তারা সেই তামাক, লবণ, শুকনো মাছ, ড্রাই ফিশ সেগুলোকে বলে, সেগুলো তারা নিয়ে আসতো। তো এই ছিল সেই ব্যবসা বাণিজ্য, এবং জীবনযাত্রার মানও তাদের ততটা উন্নত ছিল না, কারণ তাদের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় অনেক সংখ্যক যে সামন্ততান্ত্রিক ব্যবস্থায় কিন্তু তাদের মধ্যে থাকার কারণে তাদের প্রচুর পরিমাণ অর্থ বা সম্পদ তাদের কাছে হাতে থাকতো না। তারা করের চাপে অনেকটা জর্জরিত ছিল, যে কর দিতে হতো। সেই ক্ষেত্রে তাদের সেই জীবনযাত্রার মান তত উন্নত ছিল না। তাছাড়া যদি সেই ত্রিপুরী মেয়েদের কথা বলি, ত্রিপুরী মেয়েরা কিন্তু তখন সময় যে রিয়া বা সেগুলো পরতো, আর তারা অলঙ্কার হিসেবে কী করতো, যে বিভিন্ন 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 গাছের পাতা, সুন্দর ফুল টুল সেগুলো কি তারা ব্যবহার করতো অলঙ্কার হিসেবে। বাট তারা খরা বা বন্যার সময় কিন্তু তাদের সেই দুর্গতির আর সীমা থাকতো না, কারণ তারা সেভাবে ডেভেলপ করেনি বা জীবনযাত্রাকে সেভাবে মান উন্নত করেনি, যে ঘরবাড়ি তাদের সেভাবে বানানো হয়নি। তোমরা চিন্তা করো যে টঙ্গরের মধ্যে থেকে কীভাবে তারা সেগুলো করবে, যখন অবভিয়াসলি প্রচুর বৃষ্টি হবে, যখন প্রচুর বন্যা আসবে, তখন সেই টঙ্গরও তো কী হবে, টঙ্গর তো বৃষ্টির চাপে তো ভাঙবে না। তো সেক্ষেত্রে তাদের মান তত উন্নতি হলো না, তাদের খুবই কষ্ট হতো যখন সে পরিস্থিতি যখন ফেভারেবল ছিল না তাদের ক্ষেত্রে। তো এসব বিভিন্নভাবে করতো। তাছাড়া দেখা গেছে তারা যখন খুবই খুশি থাকতো, যখন তাদের ভালো সময় চলতো, তখন তারা কী করতো, যে শুকরের মাংস সেগুলো ভক্ষণ করতো এবং প্রচুর মদ্যপান করতো তারা। যখন তাদের একটু স্টেবল ছিল, একটু ভালো থাকতো, যদি সেই সব উপজাতিরা যখন একটু ভালো থাকতো, তখন তারা কিন্তু শুকরের মাংসগুলো বিভিন্নভাবে মদ্যপান করে তারা বিভিন্ন উৎসব আচার অনুষ্ঠানের মাধ্যমে তাদের নিজেকে খুশি রাখতে চেষ্টা করতো। এইভাবে তাদের দিনগুলো ছিল, এবং এইভাবে কিন্তু তারা সেই জীবন কাটাতে থাকে। তো এই ছিল ফ্রেন্ড যে ত্রিপুরার সেই সব কিছু, যে ত্রিপুরা ইকোনমিক্যালি, পলিটিক্যাল এবং সেসব কন্ডিশনগুলো ত্রিপুরা তখন সময় কীরকম চলছিল, সেই ইকোনমিক পলিটিক্যাল কন্ডিশনস তখন সময়। সফরে তোমাদের ক্লাস ভালো লাগবে, আর যদি কারো সমস্যা অবশ্যই দেখতে পারো, আর প্রিভিয়াস ক্লাসটি অবশ্যই দেখে নেবে। যে এন্ড অফ দ্য ক্লাস আবার তোমরা দেখতে পাবে সেই প্রিভিয়াস ক্লাসটির, সো সেখান থেকেও দেখতে পারো। তাছাড়া চ্যানেলের মধ্যে প্লেলিস্ট সেখান থেকেও দেখতে পারবে, ঠিক আছে? সো আমরা নেক্সট
ক্লাসে আরেকটি নতুন টপিক নিয়ে আসবো অবশ্যই। তো আজকে তো এই টপিকের উপর দুটি ক্লাস হয়ে গেল, কারণ টপিকটা অনেকটা লং ছিল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল কন্ডিশনস অফ ত্রিপুরা। সো ফ্রেন্ড, টিল দেন থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।